ভোট, তাহলে দেশের নীতি নির্ধারণের ভোট। আর নীতি নির্ধারণের ভোটে লুঠের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতেই হবে। আমাদের দাবি আপনাদেরকে দাঁড়াতে হবে, কারণ আমরা বাঁচতে চাই। তাই আপনাদের কাছে আমাদের জোর, আপনার দাবি যে আপনাদেরকে লুঠের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। কি করে পারবেন বিজেপির পাশে থাকতে, যে বিজেপি এই গোটা দেশের 1618টা ভাষা, 6000-এর বেশি এখানে माँ का लाल का हिम्मत नहीं था मेरे घर का माँ बेटी बहुओं को तरफ आंख उठा के देखने का। ওই দিন ফিরে আসতে হবে, তবে এই সমস্ত চোর, গুন্ডা, দোগলা, দুর্নীতিগ্রস্ত এই সমস্ত লুটে খাওয়াদেরকে এই পাড়া থেকে বিদায় দিতে হবে। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লম্পট দোগলা এরা কারা গো? এই পার্টির সাথে মানুষের যোগাযোগের জন্য একটা ব্রিজ, একটা সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন। কখনো ভাষা দিয়ে অত্যাচারিত হতে হয়, কখনো গায়ে হাত পড়ে, কখনো মিথ্যে মামলা খেতে হয়, কখনো জেলে যেতে হয়। কিন্তু তারপরেও এই গোটা মাটিতে যারা পড়ে থেকে এই পার্টির আদর্শ, এই পার্টির কথা গোটা এলাকার সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে আসলে মানুষের আস্থা পার্টির প্রতি নিয়ে আসার জন্য প্রতিটা দিন লড়াই করছেন, সেই সব সৈনিকদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে লাল সেলাম। পার্টি আমাদের কাছে কোনো বিল্ডিং নয়, পার্টি আমাদের কাছে কোথাও 2 কামরার ঘর নয়। পার্টি আমাদের কাছে আমাদের নীতি, আমাদের আদর্শ, আর সেই নীতি আদর্শ যারা বয়ে চলে, যারা বহন করে নিয়ে যায়, যারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে নিয়ে যান, তারা হচ্ছেন আমাদের কাছে পার্টি। আমাদের কাছে পার্টি আপনারা যারা কষ্ট সহ্য করেছেন, লড়াই করেছেন, পিঠে মার খেয়েছেন, পেটে মার খেয়েছেন, মাথা ফেটেছে, কিন্তু তবুও কারো কাছে মাথা নোয়াননি আর আদর্শের জন্য আপোষহীন লড়াই করেছেন। আমাদের কাছে পার্টি আপনারা। আর আপনারা আমাদেরকে পার্টি করতে শিখিয়েছেন। যে পার্টি করতে গেলে আপোষহীন লড়াই করতে হয়, এ পার্টি করতে গেলে লুটের বিরুদ্ধে মাথা উঁচিয়ে, গলার শির ফুলিয়ে চিৎকার করে কথা বলতে হয়। এ পার্টি করতে গেলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামতে হয়। এ পার্টি করতে গেলে অধিকারের প্রশ্নে রাস্তায় নামতে গেলে, মাথা ফেটে গেলে বাড়িতে ঢুকে যেতে নেয়, মাথায় গামছা বেঁধে আরো 2 কদম এগিয়ে যেতে হয়। এ পার্টি আমাদেরকে শিখিয়েছে যে এই কাটোয়া গোটা এলাকা জুড়ে একটা সময় অসংখ্য কর্মী নেতা আমাদের প্রাণ দিয়েছেন, কিন্তু প্রাণ দেওয়ার পরে আমাদের কর্মীদেরকে ভীতু হতে শেখায়নি, আপোষের সাথে জান কবুল লড়তে শিখিয়েছে আর আগে বাড়তে শিখিয়েছে। তারা আমাদের কাছে পার্টি। আর এই পার্টির প্রতি আমাদের অহংকার আছে, এই পার্টির প্রতি আমাদের বিশ্বাস আছে, এই পার্টির প্রতি আমাদের আস্থা আছে। যে পার্টি আজকে এই মাঠে বসে আছে, যে পার্টি আজকে এই মাঠে উপস্থিত হতে পারেনি, যে পার্টি আজকে এই মাঠে উপস্থিত হতে পারেননি, কিন্তু দূরে দাঁড়িয়ে আজকের দিনের জন্য অন্তত পক্ষে মাইকের আওয়াজে কথা শুনছেন, তাহলে আজকের এই পার্টির কাছে আমরা একটা দাবি করব আর একটা কথা বলব। দাবি একটা, দেশ বাঁচানোর জন্য, দেশ যারা বেঁচে দিতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এই লোকসভা কেন্দ্র থেকে কমরেড নীরব খাঁকে
আপনাদেরকে ভোটে জিতিয়ে নিয়ে আসতে হবে। এইটা আমাদের আপনাদের কাছে দাবি, আর এই দাবি আপনাদেরকে পূরণ করতেই হবে। আর একটা কথা আমরা আপনাদেরকে দিচ্ছি, নীরব খা তো জিতবে, আর জিতিয়ে দিন নীরব খাকে। 26 দোকান কাটা নির্লজ্জ বেহায়া তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিদায় দিয়ে দেবো। আর তার জন্য প্রতিদিন মাটিতে দাঁড়িয়ে লড়াই হবে, নীতির ভিত্তিতে লড়াই হবে, আদর্শের ভিত্তিতে লড়াই হবে, জান কবুল লড়াই হবে, আপোষহীন লড়াই হবে। আর সেই লড়াইয়ে আপনাদেরকে মাঠে থাকার জন্য আর আমাদেরকে টেনে রাখার জন্য এই আবেদন আপনাদের কাছে করছি। দেশের ভোট, দেশের নীতি নির্ধারণের ভোট। पानी सड़क बिजली क्या होगा? কুয়োটা ঢালাই হবে না পুকুরটা সংস্কার হবে? ইটের রাস্তায় গোড়াম পড়বে, গোড়ামের উপরে পিচ পড়বে, নাকি গরিব মানুষের বাড়ি হবে? তার ভোট পেরিয়ে গেছে পঞ্চায়েত। এখন এই গোটা রাস্তা তৈরিতে দেশের সরকার টাকা বরাদ্দ করবে কিনা, এখন মানুষের প্রয়োজনে রাস্তাঘাটের লাইট গুলো জ্বলবে কিনা, তাতে টাকা বরাদ্দ হবে কিনা, এখন গায়ের 100 দিনের কাজটা থাকবে কিনা, আসলে এই স্কিমটা, এটা তার ভোট। তাহলে দেশের নীতি নির্ধারণের ভোট। আর নীতি নির্ধারণের ভোটে লুঠের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতেই হবে। আমাদের দাবি আপনাদেরকে দাঁড়াতে হবে, কারণ আমরা বাঁচতে চাই। তাই আপনাদের কাছে আমাদের জোর, আপনার দাবি যে আপনাদেরকে লুঠের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। কি করে পারবেন বিজেপির পাশে থাকতে? যে বিজেপি এই গোটা দেশে 1618টা ভাষা, 6000-এর বেশি এখানে জাতি রয়েছে, 6টা বড় ধর্ম, 6টা বড় জাতি জনগোষ্ঠী, 29টা সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি, কোনটা ধর্মের নামে, কোনটা সংস্কৃতি উৎসব পার্বণের নামে, সেই দেশে এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক ভাষা কি করে হয়? আর সেই দেশে একজন প্রধানমন্ত্রী যে সংবিধান হাতে শপথ নিয়েছিল যে আমি দেশের সংবিধানকে রক্ষা করব, আজ কি করে সংবিধানকে বেঁচে দেবার জন্য এতগুলো ফেজের ইলেকশন পার হয়ে গিয়ে মাইক হাতে গোটা পশ্চিমবঙ্গ বাংলার সাথে গোটা ভারতবর্ষে আজকে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, খোলাখুলি বলছে যে এসসি, এসটি, ওবিসি, মুসলমান, এদের জন্য কোন রকম সুরক্ষা, কোন রকম অধিকার, কোন রকম সংরক্ষण থাকবে না। क्या चाहते हैं ये लोग? संविधान की जगह पर मनुवाद को रखना। क्या बोलता है मनुवाद? मनुवाद बोलता है कि একটা পুরুষ মানুষের মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, আর তার নিচে যতগুলো জাতি আছে সেই জাতিগুলো তাদের কোমর থেকে শুরু করে পা পর্যন্ত, মানে মাথায় থাকবে ব্রাহ্মণরা, নিচে থাকবে বাকি সমস্ত অংশের মানুষেরা। আর আজকে এই ব্রাহ্মণদের উঁচু জাতির একটা রাষ্ট্র, একটা ধর্ম, একটা দেশকে পরিচালনা করার জন্য ওরা আজকে বলছে সংবিধানটাকে বাদ দিয়ে দেবো, তার জায়গায় মনুবাদ। हम लोग भी उन लोगों को बोलना चाहते हैं, কাটোয়ার বিজেপি নেতা কর্মী 2 টাকা ফুটো মস্তানদেরকে বলতে চাইছি, যদি মনুবাদের ঘৃণার রাজনীতির বই তোমরা পড়াতে চাও, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, সংবিধানের পাঠ তোমাদেরকে আমরা পড়িয়ে দেবো। রক্ষা করতে হবে সংবিধানকে, কারণ সংবিধান যদি রক্ষা না পায় গণতন্ত্র রক্ষা পাবে না, গণতন্ত্র যদি রক্ষা না পায় ধর্ম নিরপেক্ষতা রক্ষা পাবে না, গণতন্ত্র রক্ষা না পেলে পঞ্চায়েতের ভোট লুট বৈধ ঘোষণা করা হবে। গণতন্ত্র না থাকলে আপনারা কোনো ঝামেলা হলে পুলিশের কাছে এফআইআর করতে গেলে পুলিশ ডায়েরি নেবে কি নেবে না সেটা পুলিশের নিজেদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে, আপনার অধিকারের উপরে নির্ভর করবে না। সংবিধানটা যদি রক্ষা না পায় তাহলে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এরা সরকারি জায়গাতে নিজেদের কাজ, নিজেদের চাকরি, নিজেদের অধিকার, সেই অধিকারের জন্য লড়তে পারবে না, থাকবে না সেই অধিকার। কি হলো পশ্চিমবঙ্গে এবারের মাধ্যমিকের রেজাল্টে 2 লাখ ছেলেমেয়ে ফেল করলো, 2 লাখ ছেলেমেয়ের মধ্যে 100 জনে 14 জন করে ফেল করেছে, 14 জনের মধ্যে 7 জন ফেল করেছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবাল, মাইনরিটি। আরে এত জুতো, এত ছাতা, এত চাল, এত কন্যাশ্রী, এত রূপশ্রী, তবু আমাদের বাড়ির বাচ্চা
কারণ তুমি 26,000 ভুয়ো মাস্টারদেরকে স্কুলে বসিয়ে দিয়েছো, তাই আমাদের বাচ্চাগুলো ফেল করে। ঠাকুমাকে জিজ্ঞেস করতাম তো বেহায়া কাকে বলে, বললো যার গায়ে গাছ পড়লে বলে ছায়া বেড়েছে তাকে বলে বেহায়া। কত নির্লজ্জ একটা সরকার, কত নির্লজ্জ একটা রাজনৈতিক দল তৃণমূলের পার্টিটা। মুখ পাঠিয়ে বলছি যে আমি 18,000 ঘুষ দিয়ে চাকরি দিয়েছি। কি দোষ আছে ওই 8,000 ছেলে মেয়ে যারা অযোগ্য? কোন বাপ আছে বলুন তো যে ছেলে মেয়ে জন্মানোর পর 2 কাঠা জমি বিক্রি করে আর ঘুষ দেবো বলে টাকা জমাই ব্যাংকে? কোন বাপ মা আছে যে ছেলেটা মেয়েটা জন্মানোর পর 2 কাঠা গয়না, 2টো হার বন্ধক দিয়ে আর পয়সা নিয়ে ব্যাংকে রেখে দেয় যে মেয়েটা বড় হলে তৃণমূলের সরকারকে পয়সা দিব তবে চাকরি পাবো? তুমি যদি ঘুষ নেবার জন্য টেবিল না পেতেছিলে, এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো ঘুষ কি করে দিতে পারলো? ঘুষ তো আর গাছের কাঁঠাল পাতা নয় গো যে পাড়লা মাছাগুলোকে খাইয়ে দিলাম। তুমি ঘুষ নেবার টেবিল তৈরি করেছো, তুমি ঘুষ নেওয়াকে বৈধ প্রমাণ করেছো, তুমি ঘুষ নিয়ে চাকরি দিয়েছো। আজকে যে ছেলে মেয়েগুলো চাকরি খোয়ালো তাদের মান সম্মান হারালো, আমাদের কি ক্ষতি হলো? আমাদের ক্ষতি হলো আমাদের গরিব বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর লেখাপড়ার প্রতি আর ভরসা থাকলো না। যে বাপ যে মা নিজের পেট কেটে নিজের পকেট কেটে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে পড়তে পাঠাতো, তো ভালো করে পড়লে 2 পাতা জানলে একটা মাস্টার একটা দিদিমণির চাকরি পাওয়া যায়, তাদের আর লেখাপড়ার প্রতি ভরসা থাকলো না। তাই চাল জুতো ছাতা বয়ে আর লেখাপড়ার প্রতি টান থাকছে না। মেয়েগুলো যাচ্ছে কোনো রকমে কোনো রকমে মাধ্যমে পরীক্ষার হলে যাচ্ছে না, আর ছেলেগুলো কিছুদিন পরীক্ষা কিছুদিন পড়া, তারপরে সব বাইরের রাজ্যে বাপ কাকা ভাইদের সঙ্গে তালি ভাটাই কাজ করতে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ। কে ভালো আছে পশ্চিমবঙ্গে? ICDS, মিড ডে মিল, আঙ্গনবাড়ি, পার্শ্ব শিক্ষক, শিক্ষিকারা, SSK, NSK, কারো বেতন বাড়ছে না, অসম বেতন। একজন মাস্টারমশাইকে, একজন আঙ্গনবাড়ির কর্মীকে, একজন মিড ডে মিলের কর্মীকে তার পর্যাপ্ত পরিমাণে তুমি যদি তাকে পয়সা না দাও, সে তার কাজের প্রতি ডেডিকেশন থাকবে না। তাকে সংসার চালানোর জন্য আর 5টা দিকে দৌড়ে বেড়াতে হবে, তার কাজের প্রতি নিষ্ঠা কমবে। তাই আজকে পশ্চিমবঙ্গের সরকার বলেছে যে ওদের বেতন বাড়িয়ে লাভ নেই, বরং ওদের যতই বেতন কমে যাক, আমার তো ইচ্ছে আছে 8,000 স্কুলের তালা দিয়ে 21,000 মদের দোকান খুলে দেব। এটা সরকার চালানোর নীতি, এটা সরকার চালানোর পলিসি, এইটা সরকার চলবে। গোটা কাটোয়া এলাকাতে গোটা পশ্চিমবঙ্গে ছিল তো একসময় লাল ঝান্ডার সরকার। একটার পর একটা কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিপ্রো, ইনফোসিস, সেক্টর 5, হলদিয়া, বক্রেশ্বর, স্কুল, প্রাইমারি স্কুল, 200টা কলেজ, 14টা ইউনিভার্সিটি, 1326 থেকে 12,000 হেলথ সেন্টার, মানুষের জন্য লেখাপড়ার জায়গা, লাইব্রেরি, মাইনরিটি সেকশনের জন্য তাদের মাদ্রাসা, তাদের লেখাপড়া, তাদের হোস্টেল, তাদের খাওয়া দাওয়ার জন্য 610 কোটি টাকা বরাদ্দ করা। কোথায় গেল সেসব? বেতন বাড়ে না? ICDS, মিড ডে মিল, আঙ্গনবাড়ি, রুরাল, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, SSK, NSK বেতন বাড়া যায় তো? পয়সা নেই সরকারের কাছে। আরে তোমার বালু 2 কোটি রেশন কার্ডে মাসে মাসে 5 কিলো করে চাল তুলে বাজারে বেচলো, ওই পয়সা তো আমাদের পয়সা। তোমার রাজ্যের সরকার 84 লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করলো। তার মানে ভুয়ো জব কার্ড ছিল যাতে 100 করে দিন আর 234 টাকা করে রোজ 13 বছর ধরে তুমি মানবে। তোমার লজ্জাহীন। গাছ লাগাচ্ছে মানুষ আর গাছ কেটে দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টির নেতারা পুলিশের ছাতা মাথায় নিয়ে। আর রাজ্যের পরিবেশ মন্ত্রকের কাছে এ রাজ্যের সরকার দুটো পেনাল্টি দিচ্ছে। কার পয়সা থেকে দিচ্ছে?
দিচ্ছে ওদের পৈতৃক সম্পত্তি থেকে না। সিঙ্গুরে টাকাতে ন্যানো কারখানা করলো না, বইয়ে ছবি ছাপালো, ক্লাস 8 এর লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ভাঙা ধরে সরষে দিচ্ছে আর ধান গাছ উঠে যাচ্ছে। আজও বিজ্ঞান ছেলেপুলেরা প্রশ্ন করছে যে দিদি সরষের বীজ ফলিয়ে দিলে ধান কি করে উৎপন্ন হয়? বললাম বাবা সব কিছু নতুন নিয়ম হয়ে যাচ্ছে। ওই যে যেমন দিলীপ ঘোষ গরু দুধে সোনা আর রচনা ব্যানার্জি ধোঁয়াতে কারখানা খুঁজে পাচ্ছে, আসলে এটা শুরু হয়েছিল সরষেতে ধান যখন উৎপন্ন হয়েছিল। এরা আমাদের সংস্কৃতি, এরা আমাদের বিজ্ঞান, এরা আমাদের দিতে হচ্ছে টাকাদেরকে। কিসকা বাপ का पैसा है, ये भी तो हम लोगों का पैसा है। কার পয়সা থেকে দিচ্ছে? এনজিও গুলোকে টাকা দিয়েছে 1,20,000 কোটি টাকা। আরটিআই হিসাব হবে এনজিও গুলোর টাকা কোথা থেকে পেলো আর এনজিও গুলোর টাকা কোথায় খরচা করলো। আমার টাকা আমি হিসাব করবো না। টাকা খরচ করলো ক্লাবগুলোকে, পুজোতে মেলা ঠেলা দান দক্ষিণাতে ক্লাবগুলোকে টাকা দিয়েছে 313 কোটি টাকা। হিসাব সব ক্লাবকে বলে রাখছি 26 সরকার থাকবে না, হয় ফাইল রেখো নইলে জেলে যাবার জন্য মাকে বলে রেখো যে বাড়িতে কিছু দিন আসতে পারবে। লুট করে কাউকে খেতে দেওয়া যাবে না। মুর্শিদাবাদের ইলেকশনে পার্টির রাজ্য সম্পাদক পলিট ব্যুরোর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয় বার্তা দিয়েছে। পুলিশের ছাতা মাথায় নিয়ে যারা আমাদের কর্মীদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আর এখনো মা বোনেদেরকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি পেতে চাও তাহলে তৃণমূলকে ভোটটা দাও। আর কেউ ভয় দেখাচ্ছে যে যদি হিন্দুদেরকে বাঁচাতে চাও তাহলে বিজেপিকে ভোটটা দাও। তাদেরকে বলতে চাইছি পুলিশের কিন্তু একটাই ছাতা, হয় নিজের মাথায় ধরবে নইলে তোমাদের মাথায় ধরবে। পুলিশকে ঠিক করতে হবে ছাতা কার। এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে? যে তৃণমূল এত কোটি কোটি টাকা লুট করেছে, যে তৃণমূলের এই লুটের পরিমাণ টিভিতে মানুষ দেখেছে, যে তৃণমূল এই লুট করে নিয়ে জেলে আছে, সেই তৃণমূলের লুটের টাকা দিয়ে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে, যেখানে অসমাপ্তিত কাজগুলো পড়ে রয়েছে জাদুয়ারটা বিদ্যুৎ কারখানা পর্যন্ত, সেই কারখানাগুলোকে বাঁচাবে? কন্ট্রাকচুয়াল লেবারদেরকে তারা পয়সা তাদের বেতন বাড়াবে? আইসিডিএস মিড ডে মিল আঙ্গনবাড়ি আশা কর্মী পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়াবে? ও বুড়ে বালি यहाँ पर नियत नहीं है। তাই যদি সৎ পথে বেঁচে থাকতে হয় এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়বে। এই তৃণমূলের বিরুদ্ধে क्या बोलते थे मोदी जी कि 56 इंची वाला छाती, बाद में पता चला वो छाती मतलब বুকের মাপটা নয়, পাঁজরের মাপটা নয়, 56 इंची। আসলে বুড়ির মাপ হলো 56 इंची। খেয়ে খেয়ে হয়েছে। किसी पार्टी का नारा था ना खाऊंगा ना खाने दूंगा, है ना? बीजेपी पार्टी बोलছে না तेरे सासू साथी के কত পাস আয়ুষ্মান ভারতের কার্ড করে দেবো বেশি পাবো, বলছে এলাকায় বিজেপি। যদি এখনো পর্যন্ত লাভের মাথা না খেয়েছে তাহলে বলবে না, আর যদি খেয়ে ফেলেছে তাহলে বলবে। আয়ুষ্মান ভারতের বিজেপি পার্টিটা একটা ফোন নাম্বার থেকে 7,39,00,000 রোগীর নাম রেজিস্ট্রেশন করেছে, তার পয়সা পকেটে ভরেছে, নিজের পকেট গরম করেছে। তাও তো রোগীর নামে পয়সা তুললে তাও তো বোঝা যায় এরা ডেড বডির নামেও পয়সা তুলেছে। মরে গেছে পেশেন্ট, সে নাকি হসপিটালে ভর্তি আছে, তার বেডের পয়সা তুলেছে। পেশেন্টকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সরকার হয়ে গেছে, জানা জ্বালিয়ে দিয়েছে। সেই পেশেন্টও আজকে সরকারের খাতায় হসপিটালে নাকি অক্সিজেন মাস্ক নিয়ে পড়ে আছে। না খাऊंगा না खाने दूंगा, এই পার্টি এই পার্টি নাই তো জালি ওষুধ কোম্পানিগুলোর কাছ থেকে পয়সা নিল আর নিজেদের পকেট গরম করলো। আর আমার বাড়ির আপনার বাড়ির প্রত্যেক দিনে জিনিসপত্রের দাম, ওষুধের দাম বেড়ে গেল প্রত্যেক দিনে। কে বাঁচাবে যদি সরকার নিজে লুট করে? এই পার্টিটাই তো। ইলেকট্রিক বিল 2020-তে এমন এমন নিয়ম এমন আইন করেছে
যে আর বিদ্যুৎটা সরকার চালাতে পারবে না, বিদ্যুৎ ডিপার্টমেন্টটা প্রাইভেটে দিয়ে দিতে হবে। তাপ বিদ্যুৎ কারখানা, জলবিদ্যুৎ কারখানাগুলো এমনিতেই সরকার নিজের হাতে রাখতে চাইছে না। पेट्रोल डीजल जीएसटी का ऊपर जो बात बोलता है कि मुड़ीते पर्यंत जीएसटी होगा किंतु पेट्रोल डीजल जीएसटी होगा। क्यों नहीं होगा भाई? आप ही लोग तो बोले थे 10 साल पहले वोट मांगने से पहले कि मोदी को वोट तो पेट्रोल 40 रुपए पर लीटर मिलेगा। हम 5 টাকা বাড়িয়ে বলছি, রামদেব বাবা বলেছিল 35 টাকা লিটার পাওয়া যাবে। আর ওই রামদেব বাবাকে যখন রামলীলা ময়দানে ধরতে গেল তখন মেয়েদের সামলা কামিজ করে পালিয়ে গেল। আর আজকে সব থেকে গোটা দেশের মধ্যে যদি কোনো কোম্পানি বেশি টার্নওভার হয় তাহলে ওদের কোম্পানি রামদেব পতঞ্জলি। यही लोग बोले थे ना कि अगर मोदी जीत जाएगा तो 35 रुपए लीटर पेट्रोल मिलेगा। कहां से मिलेगा? কোথা থেকে পাবে? মুড়িতে জিএসটি, হসপিটালে নার্সিং হোমের বেডে জিএসটি, অক্সিজেনের সিলিন্ডারে জিএসটি, বাচ্চা পেন্সিল মোছা খাতা কলম তাতে জিএসটি, আমার কাপড়ে জিএসটি, এই বিজনেসে জিএসটি, এই লাইট লেগেছে তাতে জিএসটি, কিন্তু পেট্রোল ডিজেলে জিএসটি হবে না, ওয়ান নেশন ওয়ান ট্যাক্স হবে না। কেন? কারণ যদি পেট্রোল আর ডিজেলে জিএসটি বসে যায় তাহলে 8,000 টাকা দিয়ে 8,000 কোটি টাকা দিয়ে বিজেপির পার্টিটার প্রাইভেট জেট কেনাও হবে না। আর শুধু বছর ভরে 1600 কোটি টাকা দিয়ে বিদেশ ভ্রমণের জন্য হাওয়াই জাহাজের নদীর ঘোরা বন্ধ হয়ে যাবে। তাই আম্বানি আদানি সুখে থাক, দেশের মানুষ ভাগাড়ে যাক, এই নীতিতে চলছে ওরা। জিনিসপত্রের দাম কমানো যায় না? পেট্রোল ডিজেলের দাম কমলে 40 টাকা 44 টাকার পেট্রোলটা আজকে তুমি 100 টাকাতে বিক্রি করছো। 55 টাকা কার পকেটে যাচ্ছে? সরকারের পকেটে যাচ্ছে? যাচ্ছে না, আম্বানি আদানির পকেটে যাচ্ছে। সরকারের পকেটে যদি পয়সা যেত তাহলে সরকার আনন্দ খেতে ভর্তুকি দিত। আরে দিয়েছিল তো লাল ঝান্ডা ভর্তুকি, লাল ঝান্ডা তো ভর্তুকি দিয়েছিল। এই তো আছে অচিন্ত মল্লিক না, আমাদের পার্টির নেতা একটা ফ্যান চালাতে পারতো না তখন 120 কোটি টাকা বাম ফ্রন্টে লাল ঝান্ডার সরকার ভর্তুকি দিয়ে আর গরিব মানুষের বাড়িতে আলু জ্বালিয়ে দিয়েছিল আর বিদ্যুৎ পৌঁছানোর ব্যবস্থা করেছিল। ভর্তুকি দেয়নি? এই বর্ধমান জেলার মাটি, ধান চাষের মাটি, আলু চাষের মাটি, আর এই যখন প্রতি বছরে আলু চাষিদের যখন সব থেকে বেশি ফলন হয়ে গেল আর সেই ফলনে আলুর দাম যখন কমে গেল, সেই আলু বিক্রি করে যখন আলু চাষিরা নিজেদের জীবন রক্ষা করতে পারছিল না, তখন এই লাল ঝান্ডার মাটিটা ছিল যে 400 কোটি টাকা ভর্তুকি দিয়ে আলু চাষিদেরকে এই ভারতবর্ষের মাটিতে সুইসাইড করছে। কি যায়? দিদি নম্বর 1 রচনা ব্যানার্জি, কি যায় শত্রুঘ্ন সিনহা, কি যায় তৃপ্তি আজাদের, কি যায় এই ফিল্ম স্টাররা যারা ভোটে দাঁড়াচ্ছে, কি যায় যারা কোনোদিন রাজনীতির মাটিতে থাকেনি, যারা কোনোদিন কোনো কৃষক, কোনো ক্ষেত মজুর, কোনো শ্রমিক, কোনো ছাত্র, কোনো যুবক, কোনো মহিলা, সেই লোকগুলোর কি যায় জিনিসপত্রের দাম बढ़ने? क्या जाता है उन लोगों का कि पंचायत वोट में इतना माँ का कलेजा सुना हुआ? कोई फर्क पड़ता है इन लोगों को? कोई फर्क पड़ता है इन लोगों को? जब वोट लूटे एक गोटा पश्चिम बांग्लाते गोटा भारतवर्षे কত বোনের মায়ের স্মৃতি সিঁদুরটা চলে গেল, কোনো फर्क पड़ता है इन लोगों को? कोई फर्क पड़ता है? जब दवा का दाम बढ़ता है, যখন জিনিসপত্রের দাম বাড়ে, যখন ইলেকট্রিক বিলের দামটা গড়গড় করে উপর দিকে ওঠে, যখন গরিব মানুষের ব্যবহারের কেরোসিন তেলের দামটা 14 টাকা থেকে 90 টাকা হয়ে যায়, এদের কিন্তু যাই আসে, তাহলে এরা পার্লামেন্ট গিয়ে কি করবে? দিদিমণি বলছে কেন ওরা ভালো সেলফি তুলতে পারে পাউট করে নিয়ে, সেলফি তুলে চলবে? পার্লামেন্টের পিছনে বসে এসিতে ঘুমালে চলবে? পার্লামেন্টের পিছন বেঞ্চে বসে হাত তোলা পাবলিক হয়ে বাইরে চলে এলে চলবে? আমাদের পরিযায়ী শ্রমিকগুলো কি করে বেঁচে আছে, কি করে মরে আছে, কি করে কাজ পাচ্ছে, কে বলবে তাদের জন্য কথা? কে চালাবে দেশ? এই বিজেপি পার্টিটা এই তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে? যে বিজেপি পার্টিটার কোনো ঠিক নেই। এখন বিরোধী দলের দেখেছেন, আমরা যখন ছোট ছিলাম তখন একটা বিশুদ্ধ তেলের অ্যাডভার্টাইজার
ছিল ধারা, আর টিভিতে একটা বড় মাছের খানির পিস, গাদার পিস ভেজে আর বলতো ধারা ধারা বিশুদ্ধ ধারা। তো মাকে বলতাম যে মা এই তেলটাই কেন? বললো কেন? বলতাম যে এই তেলটা কিনলে অত বড় মাছের পিস পাওয়া যায়। তখন মা বলেছিল বাবু ওটা টিভিতেই দেখতে ভালো লাগে, তেলটা কিনতেও পেটের পয়সা খরচা হয়, মাছটা কিনতেও পেটের পয়সা খরচা হয়। আর আজকে 20 বছর তৃণমূলের পার্টিটা করে চাকরি বিক্রি করে এলাকায় এলাকায় ভোট লুট করে শুভেন্দু অধিকারী আজকে বিজেপির বড় নেতা হয়েছে। এই বিজেপির পার্টিটা তৃণমূলের বিরুদ্ধে লড়তে পারবে? সম্ভব হয় কোনদিন? এরা তো সাপের মুখেও চুমু খায় আর ব্যাঙের মুখেও চুমু খায়। এরা তো সাপ হয়ে কেটে তারপরে ওজা হয়ে ঝাড়ার ব্যবস্থা করে। আমরা কি চাইছি? ঠিক আপনাদেরকে করতে হবে। আপনারা কি চাইছেন? আমরা লাল ঝান্ডা পার্টিটার হয়ে আপনাদের কাছে ভোট চাইতে এসেছি। যে লাল ঝান্ডার পার্টিটা সততার সাথে থেকে মানুষের ভোটে জিতে মানুষের প্রতি দায়বদ্ধতার পরিচয় দেয়। লাল ঝান্ডার পার্টি মেলাতে অনেক দোকান আছে, অনেক, সারাক্ষণ সেখানে মাইকে বাজে, যা নেবেন 10 টাকা। ছোট ছোট টুনি বাল্ব চলে, চারিদিকে আলো জগমগ করে, বাঁশ পুঁতে চান্দুয়া লাগিয়ে মেলাতে দোকান হয়, ভিড় হয়, মানুষ যায়, কেনে বেচে, কিন্তু জিনিসের গ্যারেন্টি থাকবে না। ওই মেলাটা যখন উঠে পালিয়ে যাবে তখন ওই মাঠে শুধু কতগুলো বাঁশ পোতার গड्ढा থাকবে, আর কিছু থাকবে না। আর সিপিআইএম পার্টি, লাল ঝান্ডার পার্টি মেলার দোকান নয় যে বাঁশ ফুটে চান্দোয়া টাকিয়ে আমরা দোকান খুলেছি আর মাইক লাগিয়েছি আর লাইট লাগিয়েছি। সিপিআইএম পার্টি, লাল ঝান্ডার পার্টি পাড়ার মুদিখানার দোকান, তেলের টিনে তেল চিটের গন্ধ উঠতে পারে, লাইট একটু কম থাকতে পারে, জিনিস একটু কম পেতে পারে, কিন্তু রাত বিরেতে বিপদে পড়লে এ দোকানের দরজা ঠকঠকালে কেউ আপনাকে ফেরত পাঠাবে না। ওই পার্টিটা বলছে যে লুটের বিরুদ্ধে দাঁড়াতে হবে আর মানুষদের সাথে নিয়ে দাঁড়াতে হবে, কারণ আমরা কাজ চাই, কাজ, কারণ আমরা মাথা উঁচু করে বেঁচে থাকতে চাই, কারণ আমরা দেশটাকে রক্ষা করতে চাই। কারণ এদেশে যদি সংবিধান না বাঁচে, গণতন্ত্র না বাঁচে, ধর্মনিরপেক্ষতা না বাঁচে, আমার আপনার অধিকার বাঁচবে না। আমার আপনার অধিকার না বাঁচলে আমাদের কাজ কারখানা হবে না। আমাদের কাজ কারখানা না হলে আমাদের মা বোনেদের ইজ্জত বাঁচবে না। আমি আমার মাদেরকে ভাবতে অনুরোধ করি, কমরেড অচিন্ত মল্লিক আমাদের পার্টির নেতা, পিছনের লাইনে যে নেতারা বসে আছেন তারা আমাদেরকে ছোট থেকে বড় করেছেন। কমরেড সুদীপ্ত বাগচি, ওনাদেরকে আমরা ছোট থেকে দেখেছি, আমাদেরকে যুব সংগঠনে কাজ করতে শিখিয়েছেন। ওনাদের কাছে ক্ষমা চেয়ে আমি মা বোনেদের কাছে খুব খারাপ একটা উদাহরণ দিয়ে কথা বলছি, কাউকে বলছি অন্যভাবে নেবেন না। আমি পাড়ায় অন্ধকারে যাচ্ছি, কোনো ক্যামেরা ছেলের একটু ইচ্ছে হয়েছে আমাকে দেখে সিটি মারল, আর একটু বুকের পাটা বেশি, সে ছেলে একটা চতুর হিন্দি গান গায়ে আমার গা ঘেসে একটা মোটরসাইকেল নিয়ে চলে গেল। কারো বুকের পাটা আরো একটু বেশি, বাপ তৃণমূল বিজেপির নেতা, সে হয়তো অন্ধকারে আমার অন্যটা ধরে একটু টেনেই দিলে। কারো বাপের মাথায় এই কিছু দুর্নীতিগ্রস্ত তৃণমূলী সব ভুড়ি বানানো পুলিশের ছাতা আছে, সে বেটার আরো বুকের পাটা, সে হয়তো আমার হাত ধরে ঝোপের মধ্যে টেনে নিয়ে গেলে কাটোয়ায় ওই বিধবা রমণী যে 2 টাকায় চালের কাপড় বিক্রি করতো, তার মতন আমারও সম্মান হানি করলো, আমার সাথেও দুষ্কর্ম করলো। এতটা অব্দি তাও বোঝা যায় না, কিন্তু আমার বাপ ভাইরা, আমার গাঁয়ের লোকরা, আমার বাড়ির লোকরা কতটা অসহায় হলে, কতটা নিরুপায় হলে
আমি যখন আমার বাপ, ভাই, ছেলে, বর এক ঘর লোক নিয়ে রাতের বেলা খেতে বসেছি দুটো ভাত, তখন বাড়িতে এসে পড়া নেড়ে তৃণমূল বলে গেল যে তোমার জাগর বউটাকে রাত 12টায় পার্টি অফিস পাঠিয়ে দিবে। আমার বাপ, আমার ভাই, আমার বেটা, আমার স্বামী কারো মূলন হচ্ছে না যে খাবার থালটা ছেড়ে দিয়ে উঠে ওর কলারটা ধরে টেনে তুই ঝাপড় দেওয়ার, যে তোর এত সাহস হয় কি করে যে আমার বউকে তুই পার্টি অফিস থেকে পাঠাস। এতটা নিরুপায়, এতটা অসহায় আমার পাড়া, আমার বাড়ি, আমার এলাকা, আমার মা বোনেরা কেন হয়ে যাচ্ছি আমরা, যে কড়া নেড়ে দরজা ঠুকে আমার মুখের সামনে বলে যাচ্ছে যে রাত 12টায় পার্টি অফিস যাবি আর 5টায় তোকে ছেড়ে দেবো। আর আমার বাপ শিকলের খিড়িটা খুলে দিচ্ছে যে যা চলে যা, ভোরবেলা চলে আসবি, দরকার হলে আমি একটু দূর এগিয়ে যাবো তোকে নিয়ে আসতে। এতটা নিরুপায়, এতটা অসহায়, তারা করলে এতটা নিরুপায়, তারা করলে এতটা অসহায়, তারা মান ইজ্জতের আমাদের মা বোনেদের দাম লাগাচ্ছে এই পশ্চিমবঙ্গে। কোথায় আছে পুলিশ? কোথায় আছে আইন? কোথায় আছে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী? কোথায় আছে নির্লজ্জ দোকানদাতা তৃণমূলের নেতা মন্ত্রীরা? যখন আমার মা বোনেদেরকে ডেকে পাঠায় আর পুলিশ এইসব গুন্ডাগুলোকে সেলাম ঠোকে, তাহলে আজকে ভোট মানে আমার মান ইজ্জতকে রক্ষা করা। দাঁড়াবে না তোমরা ভোটের লাইনে? দাঁড়াবে না তোমরা সিপিএম পার্টির পাশে? ছিল कोई माई का लाल का हिम्मत जब तक लाल झंडा विधानसभा में था, किसी माई का लाल का हिम्मत नहीं था मेरे घर का माँ बेटी बहुओं को तरफ आंख उठा के देखने का। ওই দিন ফিরে আসতে হবে, তবে এই সমস্ত চোর, গুন্ডা, দোগলা, দুর্নীতিগ্রস্ত এই সমস্ত লুটে খাওয়াদেরকে এই পাড়া থেকে বিদায় দিতে হবে। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লম্পট দোগলা এরা কারা গো? এরা তো আমার বাড়ির ছেলে, এরা তো আমার গাঁয়ে, এরা তো আমার পাড়ার, এরা তো আমার রাজ্যে, এরা তো আমার দেশে। কে এদেরকে মানুষ থেকে জানোয়ারে পরিণত করলো? কে এদের মধ্যে ন্যূনতম বিবেক, বুদ্ধি, চক্ষু লজ্জা দিচ্ছে না? কোন বিজেপির পার্টিটা আমার মায়েদেরকে মাথা উঁচু করে দাঁড়াতে দেবে? যে বিজেপির পার্টিটা মণিপুরের মাটিতে আমাদের মাদেরকে ন্যান্ত করে হাঁটালো, আর সেই মাদের ছবি, সেই মাদের ছেলেরা, মেয়েরা, ভাইবোরা কেউ ভিডিও দেখলো আর কেউ ভিডিও করলো। কে বানালো এদেরকে জানোয়ার? কে বানালো এদেরকে এতটা জন্তুর মতন? গোটা পশ্চিমবঙ্গের, গোটা ভারতবর্ষের সাধারণ মানুষ গরমের দিনে এক বাটি দই ভেবে কেউ তৃণমূলকে ভোট দিয়েছিল, কেউ বিজেপিকে ভোট দিয়েছিল। সিপিএম এর লাল ঝান্ডা পার্লামেন্টের ভেতরে, বিধানসভার ভেতরে আমাদের সংখ্যা কমেছিল। বিধানসভাতে আমরা শূন্য হয়েছিলাম। যখন আমরা শূন্য হলাম তখন আমাদের 100 দিনের কাজের টাকা লুট হয়ে গেল। যখন আমরা শূন্য হলাম তখন আমাদের কারখানাগুলো বন্ধ হয়ে গেল। যখন আমরা শূন্য হলাম তখন আমাদের ছেলেগুলোর যোগ্যতার ভিত্তিতে মাস্টার দিদিমণির চাকরি হলো না। যখন আমরা শূন্য হলাম তখন আমাদের বাড়ির ছেলে মেয়েগুলো হয় পরিযায়ী শ্রমিক হলো, নইলে যদি গ্রাম ছাড়তে না পারলো তাহলে বাড়ি পাচার, লোহা পাচার, মাটি পাচার, গরু পাচারের নাম লেখাতে বাধ্য হল। তাই আপনাদের কাছে আবেদন, পাল্টে দিন এই রাজ্যটাকে। এ রাজ্যটা আমাদের রাজ্য নয়, এই দেশটা আমাদের দেশ নয়। যে দেশে মায়েদের সম্মানহানি হয় আর ছেলেরা সেটা ভিডিও করে যাচ্ছে, এ রাজ্যটা আমাদের রাজ্য নয়। যে রাজ্যে মায়েদের সাথে অন্যায় হয় আর সবাই মিলে বলে নিশ্চয়ই মাতারই দোষ ছিল, এ রাজ্যটা আমাদের রাজ্য নয়। যে রাজ্যে পুলিশের কাছে আমাদের মায়েদের সাথে সম্মানহানি হলে রিপোর্ট লেখাতে গেলে পুলিশ প্রথমে আমার মাকে অপমান করে যে তুমি কিছু করেছি।
তাই আমাদের এই ভোট কাটোয়া থানা রসিকে চমকানো নয়, আমাদের ভোট কাটোয়ারের দুটো ব্লকের ভিডিওকে চমকানোর নয়। আমাদের এই ভোট जिस बाप का ऑर्डर से ये लोग जयपुर करता है उस बाप को टाइट करना, কারণ ওরাই এদেরকে অর্ডার দিচ্ছে আর এরাই আইনি ভাবে কাজ করছে। তাই যদি আইন মাফিক, সংবিধান মাফিক আইনের শাসন প্রতিষ্ঠা করে সৎ পথে রোজগার করে যাদেরকে ওরা 14 জানুয়ারি পরিণত করে দিয়েছে সেই সব ছেলেগুলোকে বাঁচানোর দায়িত্ব আমাদের মাদেরকেই নিতে হবে। তাই আমাদের কাছে একটাই জায়গা, 13 তারিখ 30শে বৈশাখ, বুথ কেন্দ্র, ইভিএম মেশিন, কাস্তে হাতুড়ি তারা। পারবো আমরা? লুটতে লুটতে পারবো? মায়ের বাইরে থাকবে? সবাই মিলে একসাথে গোটা দেশকে, গোটা পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, কারণ আমরা নিজেরা বাঁচতে চাই। তাই আসুন বাঁচার লড়াইয়ে সবাই মিলে মাটির আর রাস্তার দখল নেবার জন্য আর 3টে দিন, যাতে যাচ্ছিপ এই লড়াইটা করে যায় আর গোটা ভারতবর্ষকে, গোটা পশ্চিমবঙ্গকে আমরা একটা মেসেজ দিয়ে দিই যে লুটে খাওয়াদের দিন শেষ, খেটে খাওয়াদের দিন শুরু। তাই যারা লুটে খেতে চাও তারা আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। কংগ্রেস সাথে এর মুহূর্তে তার সঙ্গে সিপিআইএম জেলা নেতৃত্ব, কংগ্রেস নেতৃত্ব এবং আমাদের সকলের প্রিয় জননেত্রী কংগ্রেস মীনাক্ষী মুখার্জি সরকারটা চলছে, চাকরি চুরিতে সরকারটা চলছে, দুর্নীতিতে সরকারটা চলছে, সংবিধানকে গ্রেপ্তার করতে হবে। তারা চিহ্নে ভোট দিন। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, চোর চোর চোরটা, চোর চোর চোরটা, দাঙ্গাবাজি বিজেপির বিরুদ্ধে। বন্ধুগণ, সমস্ত কমরেডকে আমরা আবেদন করছি, আপনারা দুই পাশে লাইনে খাড়া হয়ে যান। আপনারা দুই পাশে সুশৃঙ্খল ভাবে আজকের এই পদযাত্রায় অংশগ্রহণ করুন। সমস্ত কমরেডদের কাছে আবেদন করছি, আপনারা সুশৃঙ্খল ভাবে আমাদের মিছিলের রাস্তার দুই পাশে আপনারা দাঁড়িয়ে যান। দুই পাশে সুশৃঙ্খল ভাবে লাইন করে দাঁড়িয়ে যান কমরেড। এত বড় মিছিল, এত বড় জনসমাগম আপনারা করেছেন, সেই জনসমাগমটাকে নষ্ট করতে দেবেন না। সমস্ত কমরেডদের কাছে আবেদন, আপনারা রাস্তার দুই পাশে সুশৃঙ্খল ভাবে লাইন করে দাঁড়িয়ে যান। ইনকলাব জিন্দাবাদ, সিপিআইএম জিন্দাবাদ, ইনকলাব 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 জিন্দাবাদ, চোর চোর চোরটা, চোর চোর চোরটা। আজকে তেহট্টে ভারতের জাতীয় কংগ্রেস সমর্থিত সিপিআইএম প্রার্থী SM সাদির সমর্থনে মীনাক্ষী মুখার্জি সহ যে রোড শো, এই রোড শোতে তেহট্টে জনসমুদ্র, জনজোয়ার। তেহট্টে মানুষ বলছে এবারে SM সাদি দিচ্ছে, SM সাদির সমর্থনে। এই যে তেহট্টে মিছিল, এই মিছিল শেষ নেই। এই মিছিলের শেষ কোথায়? আমার যতদূর চোখ যাচ্ছে এই চোখ শেষ হচ্ছে না। যতদূর যাচ্ছে মানুষের জনজোয়ার, শুধুই মানুষ আর মানুষ, মানুষের ঢল। এই মুহূর্তে তেহট্টের বুকে লাল ঝান্ডা দখল করে নিয়েছে। এই লাল ঝান্ডা তেহট্টের মিছিল, তেহট্টে এগিয়ে চলেছে।
তেহট্টের রাস্তা জুড়ে শুধু লাল পতাকা আর লাল ঝান্ডায় এই তেহট্ট জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই মিছিলের শেষ কোথায়? এই মিছিলের শেষ নেই। ঘাটে বলছে, চন্দ্রগড়ে বলছে, বলছে, নদীর মধ্যে বলছে, মিছিলের শেষ নেই। মিছিল শুধু মানুষ আর মানুষ। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। সমস্ত রাজ্যের লোক চা বাগানের শ্রমিক থেকে শুরু করে শহরের মানুষ থেকে শুরু করে আজকে কাশ্মীর সুন্দরবনের মানুষ আজকে কালীঘাটের মানুষ
আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন। কারা করলে এতটা নিরুপায়? কারা করলে এতটা অসহায়? কারা মান ইজ্জতের আমাদের মা বোনেদের দাম লাগাচ্ছে এই পশ্চিমবঙ্গে? কোথায় আছে পুলিশ? কোথায় আছে আইন? কোথায় আছে পশ্চিমবঙ্গের মহিলা মুখ্যমন্ত্রী? কোথায় আছে নির্লজ্জ দোকান কাটা তৃণমূলের নেতা মন্ত্রীরা? যখন আমার মা বোনেদেরকে ডেকে পাঠায় আর পুলিশ এইসব গুন্ডাগুলোকে সেলাম ঠোকে, তাহলে আজকে ভোট মানে আমার মান ইজ্জতকে রক্ষা করা। দাঁড়াবে না তোমরা ভোটের লাইনে? দাঁড়াবে না তোমরা সিপিএম পার্টির পাশে? ছিল कोई माई का लाल का हिम्मत जब तक लाल झंडा विधानसभा में था, किसी माई का लाल का हिम्मत नहीं था मेरे घर का माँ बेटी बहुओं को तरफ आंख उठा के देखने का। ওই দিন ফিরে আসতে হবে, তবে এই সমস্ত চোর গুন্ডা দোগলা দুর্নীতিগ্রস্ত এই সমস্ত লুটে খাওয়াদেরকে এই পাড়া থেকে বিদায় দিতে হবে। কিন্তু এই দুর্নীতিগ্রস্ত লম্পট দোগলা এরা কারা গো? এই পার্টির সাথে মানুষের যোগাযোগের জন্য একটা ব্রিজ, একটা সাঁকো তৈরি করেছেন। প্রতিদিন লড়াইয়ের ময়দানে আছেন। কখনো ভাষা দিয়ে অত্যাচারিত হতে হয়, কখনো গায়ে হাত পড়ে, কখনো মিথ্যে মামলা খেতে হয়, কখনো জেলে যেতে হয়। কিন্তু তারপরেও এই গোটা মাটিতে যারা পড়ে থেকে এই পার্টির আদর্শ, এই পার্টির কথা গোটা এলাকার সাধারণ মানুষের কাছে নিয়ে গিয়ে আসলে মানুষের আস্থা পার্টির প্রতি নিয়ে আসার জন্য প্রতিটা দিন লড়াই করছেন, সেই সব সৈনিকদেরকে আমাদের পার্টির পক্ষ থেকে আপনাদেরকে লাল সেলাম। পার্টি আমাদের কাছে কোনো বিল্ডিং নয়, পার্টি আমাদের কাছে কোথাও দু কামরার ঘর নয়। পার্টি আমাদের কাছে আমাদের নীতি, আমাদের আদর্শ, আর সেই নীতি আদর্শ যারা বয়ে চলে, যারা বহন করে নিয়ে যায়, যারা একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মকে নিয়ে যান, তারা হচ্ছেন আমাদের কাছে পার্টি। আমাদের কাছে পার্টি আপনারা যারা কষ্ট সহ্য করেছেন, লড়াই করেছেন, পিঠে মার খেয়েছেন, পেটে মার খেয়েছেন, মাথা ফেটেছে, কিন্তু তবুও কারো কাছে মাথা নোয়াননি আর আদর্শের জন্য আপোষহীন লড়াই করেছেন। আমাদের কাছে পার্টি আপনারা, আর আপনারা আমাদেরকে পার্টি করতে শিখিয়েছেন। যে পার্টি করতে গেলে আপোষহীন লড়াই করতে হয়, এ পার্টি করতে গেলে লুটের বিরুদ্ধে মাথা উঁচিয়ে গলার শির ফুলিয়ে চিৎকার করে কথা বলতে হয়। এ পার্টি করতে গেলে গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের অধিকারের দাবিতে রাস্তায় নামতে হয়। এ পার্টি করতে গেলে অধিকারের প্রশ্নে রাস্তায় নামতে গেলে মাথা ফেটে গেলে বাড়িতে ঢুকে যেতে নেয়, মাথায় গামছা বেঁধে আরো দু কদম এগিয়ে যেতে হয়। এ পার্টি আমাদেরকে শিখিয়েছে যেই কাটোয়া গোটা এলাকা জুড়ে একটা সময় অসংখ্য কর্মী নেতা আমাদের প্রাণ দিয়েছেন, কিন্তু প্রাণ দেওয়ার পরে আমাদের কর্মীদেরকে ভীতু হতে শেখায়নি, আপোষের সাথে জান কবুল লড়তে শিখিয়েছে আর আগে বাড়তে শিখিয়েছে। তারা আমাদের কাছে পার্টি। আর এই পার্টির প্রতি আমাদের অহংকার আছে, এই পার্টির প্রতি আমাদের বিশ্বাস আছে, এই পার্টির প্রতি আমাদের আস্থা আছে। যে পার্টি আজকে এই মাঠে বসে আছে, যে পার্টি আজকে এই মাঠে উপস্থিত হতে পারেননি, যে পার্টি আজকে এই মাঠে উপস্থিত হতে পারেননি, কিন্তু দূরে দাঁড়িয়ে আজকের দিনের জন্য অন্তত পক্ষে মাইকের আওয়াজে কথা শুনছেন, তাহলে আজকের এই পার্টির কাছে আমরা একটা দাবি করব আর একটা কথা দেব। দাবি একটা, দেশ বাঁচানোর জন্য, দেশ যারা বেঁচে দিতে চাইছে তাদের বিরুদ্ধে এই লড়াইয়ে এই লোকসভা কেন্দ্র থেকে কমরেড নীরব খাঁকে আপনাদেরকে ভোটে জিতিয়ে নিয়ে আসতে হবে। এইটা আমাদের আপনাদের কাছে দাবি, আর এই দাবি আপনাদেরকে পূরণ করতেই হবে। আর একটা কথা আমরা আপনাদেরকে দিচ্ছি, নীরব খাঁ তো জিতবে, আর জিতিয়ে দিন নীরব খাঁকে। 26 দোকান কাটা নির্লজ্জ বেহায়া তৃণমূল কংগ্রেসের সরকারটাকে আমরা পশ্চিমবঙ্গ থেকে বিদায়
চালিয়ে দেবো। আর তার জন্য প্রতিদিন মাটিতে দাঁড়িয়ে লড়াই হবে, নীতির ভিত্তিতে লড়াই হবে, আদর্শের ভিত্তিতে লড়াই হবে, জান কবুল লড়াই হবে, আপোষ হিত লড়াই হবে। আর সেই লড়াইয়ে আপনাদেরকে মাটিতে মাঠে থাকার জন্য আর আমাদেরকে টেনে রাখার জন্য এই আবেদন আপনাদের কাছে করছি। দেশের ভোট, দেশের নীতি নির্ধারণের ভোট, पानी सड़क बिजली क्या होगा? কুয়োটা ঢালাই হবে না পুকুরটা সংস্কার হবে? ইটের রাস্তায় মোরাম পড়বে, মোরামের উপরে পিচ পড়বে, নাকি গরিব মানুষের বাড়ি হবে? তার ভোট পেরিয়ে গেছে পঞ্চায়েত। এখন এই গোটা রাস্তা তৈরিতে দেশের সরকার টাকা বরাদ্দ করবে কিনা? এখন মানুষের প্রয়োজনে রাস্তাঘাটে লাইট গুলো জ্বলবে কিনা, তাতে টাকা বরাদ্দ হবে কিনা? এখন গায়ের 100 দিনের কাজটা থাকবে কিনা আসলে এই স্কিমটা, এটা তার ভোট। তাহলে দেশের নীতি নির্ধারণের ভোট, আর নীতি নির্ধারণের ভোটে লুঠের বিরুদ্ধে আপনাদেরকে দাঁড়াতেই হবে। আমাদের দাবি আপনাদেরকে দাঁড়াতে হবে, কারণ আমরা বাঁচতে চাই। তাই আপনাদের কাছে আমাদের জোর, আপনার দাবি যে আপনাদেরকে লুঠের বিরুদ্ধে দাঁড়াতেই হবে। কি করে পারবেন বিজেপির পাশে থাকতে? যে বিজেপি এই গোটা দেশে 1618টা ভাষা, 6000-এর বেশি এখানে জাতি রয়েছে, 6টা বড় ধর্ম, 6টা বড় জাতি জনগোষ্ঠী, 29টা সেন্ট্রাল গভর্নমেন্টের ছুটি, কোনটা ধর্মের নামে, কোনটা সংস্কৃতি উৎসব পার্বণের নামে, সেই দেশে এক জাতি, এক ধর্ম, এক রাষ্ট্র, এক ভাষা কি করে হয়? আর সেই দেশে একজন প্রধানমন্ত্রী যে সংবিধান হাতে শপথ নিয়েছিল যে আমি দেশের সংবিধানকে রক্ষা করব, আজ কি করে সংবিধানকে বেঁচে দেওয়ার জন্য এতগুলো দেশের ইলেকশন পার হয়ে গিয়ে মাইক হাতে গোটা পশ্চিমবঙ্গ বাংলার সাথে গোটা ভারতবর্ষে আজকে ঘৃণার রাজনীতি ছড়াচ্ছে, খোলাখুলি বলছে যে এসসি, এসটি, ওবিসি, মুসলমান এদের জন্য কোন রকম সুরক্ষা, কোন রকম অধিকার, কোন রকম সংরক্ষण থাকবে না। क्या चाहते हैं ये लोग? संविधान की जगह पर मनुवाद को रखना। क्या बोलता है मनुवाद? मनुवाद बोलता है कि একটা পুরুষ মানুষের মাথা থেকে ব্রাহ্মণের উৎপত্তি, আর তার নিচে যতগুলো জাতি আছে সেই জাতিগুলো তাদের কোমর থেকে শুরু করে পা পর্যন্ত, মানে মাথায় থাকবে ব্রাহ্মণরা, নিচে থাকবে বাকি সমস্ত অংশের মানুষেরা। আর আজকে এই ব্রাহ্মণদের উঁচু জাতির একটা রাষ্ট্র, একটা ধর্ম, একটা দেশকে পরিচালনা করার জন্য ওরা আজকে বলছে সংবিধানটাকে বাদ দিয়ে দেবো, তার জায়গায় মনুবাদ। हम लोग भी उन लोगों को बोलना चाहते हैं, কাটোয়ার বিজেপি নেতা কর্মী 2 টাকা ফুটো মস্তানদেরকে বলতে চাইছি, যদি মনুবাদের ঘৃণার রাজনীতির বই তোমরা পড়াতে চাও, আমরা তোমাদেরকে কথা দিচ্ছি, সংবিধানের পাঠ তোমাদেরকে আমরা পড়িয়ে দেবো। রক্ষা করতে হবে সংবিধানকে, কারণ সংবিধান যদি রক্ষা না পায় গণতন্ত্র রক্ষা পাবে না, গণতন্ত্র যদি রক্ষা না পায় ধর্ম নিরপেক্ষতা রক্ষা পাবে না, গণতন্ত্র রক্ষা না পেলে পঞ্চায়েতের ভোট লুট বৈধ ঘোষণা করা হবে। গণতন্ত্র না থাকলে আপনার কোনো ঝামেলা হলে পুলিশের কাছে এফআইআর করতে গেলে পুলিশ ডায়েরি নেবে কি নেবে না সেটা পুলিশের নিজেদের চিন্তা ভাবনার উপরে নির্ভর করবে, আপনার অধিকারের উপরে নির্ভর করবে না। সংবিধানটা যদি রক্ষা না পায় তাহলে এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি এরা সরকারি জায়গাতে নিজেদের কাজ, নিজেদের চাকরি, নিজেদের অধিকার, সেই অধিকারের জন্য লড়তে পারবে না, থাকবে না সেই অধিকার। কি হলো পশ্চিমবঙ্গে এবারের মাধ্যমিকের রেজাল্টে 2 লাখ ছেলেমেয়ে ফেল করলো, 2 লাখ ছেলেমেয়ের মধ্যে 100 জনে 14 জন করে ফেল করেছে, 14 জনের মধ্যে 7 জন ফেল করেছে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবাল, মাইনরিটি। আরে এত জুতো, এত ছাতা, এত চাল, এত কন্যাশ্রী, এত রূপশ্রী, তবু আমাদের বাড়ির বাচ্চাগুলো ফেল কেন করছে? কারণ তুমি 26,000 ভুয়ো মাস্টারদেরকে স্কুলে বসিয়ে দিয়েছ, তাই আমাদের বাচ্চাগুলো ফেল করে। সাধুমানে জিজ্ঞেস করতাম তো বেহায়া কাকে বলে, বললো যার গায়ে গাছ পড়লে বলে ছায়া বেড়েছে তাকে বলে বেহায়া। কত
দোষ আছে ওই 8,000 ছেলে মেয়ে যারা অযোগ্য? কোন বাপ আছে বলুন তো যে ছেলে মেয়ে জন্মানোর পর 2 কাঠা জমি বিক্রি করে আর ঘুষ দেবো বলে টাকা জমাই ব্যাংকে? কোন বাপ মা আছে যে ছেলেটা মেয়েটা জন্মানোর পর 2 গাছা গয়না, 2টো হার বন্ধক দিয়ে আর পয়সা নিয়ে ব্যাংকে রেখে দেয় যে মেয়েটা বড় হলে তৃণমূলের সরকারকে পয়সা দিব তবে চাকরি পাবো? তুমি যদি ঘুষ নেবার জন্য টেবিল না পেতেছিলে এই পশ্চিমবঙ্গের বেকার ছেলে মেয়েগুলো ঘুষ কি করে দিতে পারলো? ঘুষ তো আর গাছের কাঁঠাল পাতা নয় গো যে পাড়লা মাছাগুলোকে খাইয়ে দিলাম। তুমি ঘুষ নেবার টেবিল তৈরি করেছো, তুমি ঘুষ নেওয়াকে বৈধ প্রমাণ করেছো, তুমি ঘুষ নিয়ে চাকরি দিয়েছো। আজকে যে ছেলে মেয়েগুলো চাকরি খোয়ালো তাদের মান সম্মান হারালো, আমাদের কি ক্ষতি হলো? আমাদের ক্ষতি হলো আমাদের গরিব বাড়ির বাচ্চা ছেলে মেয়েগুলোর লেখাপড়ার প্রতি আর ভরসা থাকলো না। যে বাপ যে মা নিজের পেট কেটে নিজের পকেট কেটে বাচ্চা ছেলে মেয়েগুলোকে সরকারি স্কুলে পড়তে পাঠাতো, তো ভালো করে পড়লে 2 পাতা জানলে একটা মাস্টার একটা দিদিমণির চাকরি পাওয়া যায়, তাদের আর লেখাপড়ার প্রতি ভরসা থাকলো না। তাই তার জুতো ছাতা বয়ে আর লেখাপড়ার প্রতি টান থাকছে না। মেয়েগুলো যাচ্ছে কোনো রকমে কোনো রকমের মাধ্যমে পরীক্ষার হলে যাচ্ছে না, আর ছেলেগুলো কিছুদিন পরীক্ষা কিছুদিন পড়া তারপরে সব বাইরের রাজ্যে বাপ কাকা ভাইদের সঙ্গে তালি ভাটাই কাজ করতে যাচ্ছে। এটা আমাদের ভবিষ্যৎ। কি ভালো আছে পশ্চিমবঙ্গে? ICDS, মিড ডে মিল, আঙ্গনবাড়ি, পার্শ্ব শিক্ষক, শিক্ষিকারা, SSK, NSK কারো বেতন বাড়ছে না, অসম বেতন। একজন মাস্টারমশাইকে, একজন আঙ্গনবাড়ির কর্মীকে, একজন মিড ডে মিলের কর্মীকে তার পর্যাপ্ত পরিমাণে তুমি যদি তাকে পয়সা না দাও সে তার কাজের প্রতি ডেডিকেশন থাকবে না। তাকে সংসার চালানোর জন্য আর 5টা দিকে দৌড়ে বেড়াতে হবে, তার কাজের প্রতি নিষ্ঠা কমবে। তাই আজকে পশ্চিমবঙ্গের সরকার বলেছে যে ওদের বেতন বাড়িয়ে লাভ নেই, বরং ওদের যতই বেতন কমে যাক আমার তো ইচ্ছে আছে 8,000 স্কুলে তালা দিয়ে 21,000 মদের দোকান খুলে দেব। এটা সরকার চালানোর নীতি, এটা সরকার চালানোর পলিসি, এইটা সরকার চলবে। গোটা কাটোয়া এলাকাতে গোটা পশ্চিমবঙ্গে ছিল তো একসময় লাল ঝান্ডার সরকার। একটার পর একটা কারখানা, তাপবিদ্যুৎ কেন্দ্র, বিপ্রো, ইনফোসিস, সেক্টর 5, হলদিয়া, বক্রেশ্বর, স্কুল, প্রাইমারি স্কুল, 200টা কলেজ, 14টা ইউনিভার্সিটি, 1326 থেকে 12,000 হেলথ সেন্টার, মানুষের জন্য লেখাপড়ার জায়গা, লাইব্রেরি, মাইনরিটি সেকশনের জন্য তাদের মাদ্রাসা, তাদের লেখাপড়া, তাদের হোস্টেল, তাদের খাওয়া দাওয়ার জন্য 610 কোটি টাকা বরাদ্দ করা। কোথায় গেল সেসব? বেতন বাড়ে না? ICDS, মিড ডে মিল, আঙ্গনবাড়ি, রুরাল, আশাকর্মী, পার্শ্ব শিক্ষক, SSK, NSK বেতন বাড়া যায় তো? পয়সা নেই সরকারের কাছে? আরে তোমার গালু 2 কোটি রেশন কার্ডে মাসে মাসে 5 কিলো করে চাল তুলে বাজারে বেচলো, ওই পয়সা তো আমাদের পয়সা। তোমার রাজ্যের সরকার 84 লক্ষ ভুয়ো জব কার্ড বাতিল করলো। তার মানে ভুয়ো জব কার্ড ছিল যাতে 100 করে দিন আর 234 টাকা করে রোজ 13 বছর ধরে তুমি মানবে। তোমার লাভ লজ্জাহীন। গাছ লাগাচ্ছে মানুষ আর গাছ কেটে দিচ্ছে পশ্চিমবঙ্গের তৃণমূলের পার্টির নেতারা পুলিশের ছাতা মাথায় নিয়ে। আর রাজ্য পরিবেশ মন্ত্রকের কাছে এ রাজ্যের সরকার দুটো পেনাল্টি দিচ্ছে। কার পয়সা থেকে দিচ্ছে? ওদের পৈতৃক সম্পত্তি থেকে না। সিঙ্গুরে টাকাতে ন্যানো কারখানা করলো না, বইয়ে ছবি ছাপালো, ক্লাস 8 লাস্ট চ্যাপ্টারে দেখাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী ধামা ধরে সর্ষে দিচ্ছে আর ধান গাছ উঠে যাচ্ছে। আর
এনজিও গুলোকে টাকা দিয়েছে 1,20,000 কোটি টাকা। আরটিআই হিসাব হবে না এনজিও গুলোর টাকা কোথা থেকে পেলো আর এনজিও গুলোর টাকা কোথায় খরচা করলো। আমার টাকা আমি হিসাব পাবো না। টাকা খরচ করলো ক্লাবগুলোকে, পুজোতে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে 300 কোটি টাকা। হিসাব সব ক্লাবকে বলে রাখছি 26 সরকার থাকবে না, হয় ফাইল রেখো নইলে জেলে যাবার জন্য মাকে বলে রেখো যে বাড়িতে আসতে যদি আসতে পারবে। লুট করে কাউকে খেতে দেওয়া যাবে না। মুর্শিদাবাদের ইলেকশনে পার্টির রাজ্য সম্পাদক পলিট ব্যুরোর মেম্বার কমরেড মোহাম্মদ সেলিম তাদেরকে পিছনের দরজা দিয়ে পালিয়ে যেতে হয়। বার্তা দিয়েছে পুলিশের ছাতা মাথায় নিয়ে যারা আমাদের কর্মীদেরকে ধমকাচ্ছেন চমকাচ্ছেন, আর এখনো মা বোনেদেরকে বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যদি পেতে চাও তাহলে তৃণমূলকে ভোটটা দাও। আর কেউ ভয় দেখাচ্ছে যে যদি হিন্দুদেরকে বাঁচাতে চাও তাহলে বিজেপিকে ভোটটা দাও। তাদেরকে বলতে চাইছি পুলিশের কিন্তু একটাই ছাতা, হয় নিজের মাথায় ধরবে নইলে তোমাদের মাথায় ধরবে। পুলিশকে ঠিক করতে হবে ছাতাটা। এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়তে পারবে? যে তৃণমূল এত কোটি কোটি টাকা লুট করেছে, যে তৃণমূলের এই লুটের পরিমাণ টিভিতে মানুষ দেখেছে, যে তৃণমূল এই লুট করে নিয়ে জেলে আছে, সেই তৃণমূলের লুটের টাকা দিয়ে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করছে, যেখানে অসমাপ্তিত কাজগুলো পড়ে রয়েছে জানুয়ারটা বিদ্যুৎ কারখানা পর্যন্ত, সেই কারখানাগুলোকে বাঁচাবে? কন্ট্রাকচুয়াল লেবারদেরকে তারা পয়সা তাদের বেতন বাড়াবে? আইসিডিএস, মিডডে মিল, আঙ্গনবাড়ি, আশা কর্মী, পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের বেতন বাড়াবে? ওগুলো গালি यहाँ पर नियत नहीं है। তাই যদি সৎ পথে বেঁচে থাকতে হয় এই তৃণমূলের বিরুদ্ধে বিজেপি লড়বে। এই তৃণমূলের বিরুদ্ধে क्या बोलते थे मोदी जी कि 56 इंची वाला छाती, बाद में पता चला वो छाती मतलब বুকের মাপটা নয়, পাঁজরের মাপটা নয়, 56 इंची। আসলে বুড়ির মাপ হলো 56 इंची। খেয়ে খেয়ে হয়েছে। किसी गाली का नारा था ना खाऊंगा ना खाने दूंगा, है ना? बीजेपी पार्टी बोलছে না तेरे सासू ससुर কতবার আয়ুষ্মান ভারতের কার্ড করে দেবো বেশি পাবো বলছে এলাকায় বিজেপি। যদি এখনো পর্যন্ত লালুদের মাথা না খেয়েছে তাহলে বলবে না, আর যদি খেয়ে ফেলেছে তাহলে বলবে। তাহলে বলবে আয়ুষ্মান ভারতের বিজেপি পার্টিরা একটা ফোন নাম্বার থেকে 7,39,00,000 রোগীর নাম রেজিস্ট্রেশন করেছে, তার পয়সা পকেটে ভরেছে, নিজের পকেট গরম করেছে। তাও তো রোগীর নামে পয়সা তুলে তাও তো বোঝা যায় এরা ডেড বডির নামে পয়সা তুলেছে। মরে গেছে পেশেন্ট, সে নাকি হসপিটালে ভর্তি আছে, তার বেডের পয়সা তুলেছে। পেশেন্টকে জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, সরকার হয়ে গেছে, যেন জ্বালিয়ে দিয়েছে। সেই পেশেন্টও আজকে সরকারের খাতায় হসপিটালে নাকি অক্সিজেন মাস্ক নিয়ে পড়ে আছে। ना खाऊंगा ना खाने दूंगा, यही बाकी है।